चलिए चलिए चलिए, नमस्कार नमस्कार नमस्कार। शुरू किया जाए, शुरू किया जाए। अच्छा, लेक्चर নাম্বার অন্য অন্য নাম হয়ে গেছে, এখন আইএনএস হয়ে গেছে। তোদের তো এটা লেকচার 7 ছিল, তাই তো? এই সামগুলো ডিসকাস করা হয়েছে, এই সামগুলো ডিসকাশন করা হয়েছিল। এইখানে এই সামটা আগের লেকচারে হয়েছিল, আমার একটু কোশ্চেনটা বুঝতে ভুল হয়েছিল, তো ওটা আমি সলভ করে পাঠিয়ে দিয়েছিলাম পিপিটিতে। তাও আবার বলে দিচ্ছি, দেখ বলছে 20 গ্রাম ভরের বস্তুর ওপর 2 মিনিট ধরে 100 ডাইন বল প্রয়োগ করলো। একটা 20 গ্রাম ভরের বস্তু আছে, বল প্রয়োগ করছি কত? 100 ডাইন। সময় কত? করলাম, বল প্রয়োগ করছে যখন বস্তুটার গতি সৃষ্টি হবে, তাহলে বেগ চেয়েছে। ওই সময়ের পর প্রযুক্ত বল সরিয়ে নিলাম, 2 মিনিট পরে আমি বল সরিয়ে নিয়েছি, তাহলে 5 সেকেন্ডে কত দূর যাবে? তখন কিন্তু বল কাজ করছে না, 5 সেকেন্ড সময়ে কিন্তু বল কাজ করছে না, তাহলে বস্তুটা কত দূর যাবে? তাহলে একটা সিনারিও হচ্ছে যেখানে বল প্রয়োগ হচ্ছে 2 মিনিট ধরে, সেকেন্ড সিনারিও যেখানে বল নেই 5 সেকেন্ড। দেখ খেলাটা এরকম হবে। ফার্স্টে প্রাথমিক বেগ 0 আছে, প্রাথমিক বেগ এত ভরের বস্তু এত মিনিট ধরে বল প্রয়োগ করা হলো, তাহলে কিছু বলা নেই ইনিশিয়াল বেগ সম্পর্কে, তাহলে প্রাথমিক বেগকে আমি 0 ধরলাম। এ ভাই সেকেন্ড অন্তিম বেগ, এই যে এই বেগটাই তো চেয়েছে, বস্তুটির বেগ কত? তাহলে অন্তিম বেগ ভি। ভেরি নাইস স্যার। ভর 20 গ্রাম, ইয়েস স্যার। সময় 2 মিনিট 120 সেকেন্ড, ইয়েস স্যার, সব দেওয়া আছে। বল 100 ডাইন, অ্যাবসলিউটলি স্যার। এটা ফর্মুলা, এফ ইকুয়াল টু এম এ, এম ইন্টু ভি মাইনাস ইউ বাই টি। এইখান থেকে ভিটা বের করতে হবে, কথাটা বুঝলি? এই বলটা কাজ করেছে 2 মিনিট, বলটা কাজ করেছে 2 মিনিট, তখন বেগ হয়েছে ভি, 0 থেকে ভি, তাহলে এই ফর্মুলায় করতে হবে। স্যার এসআই সিজিএস দরকার নেই না, গ্রাম আছে, ডাইন আছে, সেকেন্ড তো সব জায়গাতেই থাকে। তাহলে এখান থেকে ভিটা বের করব, ভিটা কত আসবে বল? এ দেখ, এটা এটা কাটবে, তাই তো? তাহলে এখানে শুধু ভি আছে, তাহলে আমি এইভাবে লিখছি, সুবিধা হবে। 10 ইন্টু 120 বাই 2, বল লেখা যাবে। 0 0 কাটলাম, বা এই 0 0 কাটতে পারিস, যা ইচ্ছা। 10 ইন্টু 120 আসলো, নিচে 2, ওটাকে কাটলে কত হবে? 60 হবে, 120 কে কাটলে। নেক্সট পেজে লিখছি, তাহলে ভি ইকুয়ালস টু 10 ইন্টু কত এসছে বল? 120 বাই 2, তাহলে ভি ইকুয়ালস টু 10 ইন্টু 60, তার মানে ভি ইকুয়ালস টু 600 সেন্টিমিটার হবে, কারণ সিজিএস এ কাজ হচ্ছে। সেন্টিমিটার পার সেকেন্ড, এইটা হলো বেগ, বুঝতে পারলি? এই বেগে যাচ্ছে যতক্ষণ বলটা কাজ করেছে। এবার নেক্সট সিনারিও, সেকেন্ডে কি বলেছে? বল সরিয়ে নিয়েছি, মানে এফ 0, 5 সেকেন্ড পরে বস্তুটি কত দূর যাবে? এটা একদমই সোজা। এফ যদি 0 হয়, ওই এফ যদি 0 হয়, ত্বরণ থাকবে? গুড, বহুত সময় লাগিয়েছো। এফ যদি 0 হয়, এও 0 হবে, এই ফর্মুলা থেকেই বোঝা যাচ্ছে। বল যদি আমি সরিয়ে নিই, বল যদি না দিই, তাহলে ত্বরণ থাকবে না। ত্বরণ যদি না থাকে, শোন শোন শোন, ত্বরণ যদি না থাকে তাহলে বেগ পাল্টাবে না। ত্বরণ মানে কি? বেগ বৃদ্ধির হার। ইয়াস, বেগ বৃদ্ধি পাই সময়। বেগ যদি না বাড়ে, কেন বাড়ছে না? আরে ত্বরণই তো নেই, ত্বরণ না হলে বেগ বাড়বে না, বেগ না বাড়লে এটা ফিক্স থাকবে। এই বেগেই ও 5 সেকেন্ড গেছে, এই বেগেই ও 5 সেকেন্ড গেছে, এই বেগেই ও 5 সেকেন্ড গেছে। 6 মিটার পার সেকেন্ড করলাম, বুঝতে পারলি? তাই লিখে দেওয়া হয়েছে। দ্বিতীয় প্রশ্নে প্রযুক্ত বল সরিয়ে নেওয়া হয়েছে, তাই ত্বরণ 0। তাহলে 5 সেকেন্ডের দূরত্ব এই বেগেই গেছে, দূরত্ব বের করব, বেগ ইন্টু সময়।
কোনো ফর্মুলা লাগবে না, ত্বরণ নেই তো, কোনো ফর্মুলা লাগবে না, ত্বরণ নেই, জাস্ট ভেলোসিটি ইনটু টাইম। এটা 6, 6 ওখান থেকে দেওয়া আছে, তাহলে 5 6 30, 30 মিটার। বা যদি সেন্টিমিটারে করিস তাহলেও হবে, 3000 সেন্টিমিটার। যা ইচ্ছা, জैसी आपकी मर्जी। ধরতে পারলি বাবু? 6টা ওখান থেকে মিটারে করে নিয়েছি, 600 করলে 3000 সেন্টিমিটার। ক্লিয়ার? এটা কিন্তু খুবই ভালো সাম, খুবই ভালো কোয়ালিটির সাম। এগোই। বেশ, এটা পিডিএফ এ চলে যাবে, চাপ নেই। এইগুলো হয়ে গেছিল। এইখানে একটা সাম হোমওয়ার্ক ছিল, দেখ। বলছে এম ভরের একটি পাথরের টুকরো, একটা পাথরের টুকরো আছে, তার কোশ্চেন আছে তো, সাব্বাস। স্মল এম ভরের পাথরের টুকরো আছে, ভি বেগে মসৃণ বরফের উপর দিয়ে চলছে, পাথরের টুকরো যাচ্ছে, ওই তলের ওপর দণ্ডায়মান ক্যাপিটাল এম ভরের এক বালক, বালক দাঁড়িয়ে আছে, এরকম করে যাচ্ছে, একটা বালক দাঁড়িয়ে আছে, পাথরটিকে কুড়িয়ে নিল। বরফের তলের ওপর দাঁড়ানো বালকটি কত বেগ অর্জন করবে? ভেবে দেখ, ইন্টারেস্টিং কোয়েশ্চেন। স্মল এম ভরের পাথর যাচ্ছে, ভি বেগে যাচ্ছে, পাথর তো স্মুথ, মানে বরফ তো স্মুথ, তো ভেরি স্মুথ, ভেরি স্মুথ। ওই তলের ওপর দণ্ডায়মান এম ভরের এক বালক, একটা বালক দাঁড়িয়ে আছে, দণ্ডায়মান মানে রেস্টে আছে, দণ্ডায়মান মানে রেস্টে আছে। এম ভরের বালক পাথরটাকে কুড়িয়ে নিল, পাথরটাকে কুড়িয়ে নিলে ডেফিনেটলি বলছে বরফের তলের উপর দাঁড়ানো বালকটি কত বেগ অর্জন করবে। বালকটা এবার মুভ করতে শুরু করবে। এটা দেখবি বরফের দেশে গেলে, যদি কোনো, নিজেও দেখেছিস হয়তো, যে যখন ওপর থেকে পাথর পড়ে পাহাড়ে, যখন নিচে পড়ে, একটা গাছ আছে, গাছে গিয়ে ধাক্কা মারলেও গাছ শুদ্ধ নিয়ে পড়ে যায়, এটা ওই সিনারিও। বুঝতে পারলি? ল্যান্ডস্লাইড যখন হয়, বা যখন অ্যাভাল্যান্স, কি বলে, হিমপ্রবাহ নাকি হিমবাহ যখন ভেঙে পড়ে, একটা বড় চাক খসে পড়ে, যা রাস্তায় পড়ে সব গুড়িয়ে নিয়ে চলে যায়, সবাইকেও বেগ দিয়ে যায়। এটাও তাই, পাথরটা আসছে, বালকটা কুড়ালো, ওই বস্তুর বেগের জন্য বালক নিজে বেগ পাবে, কারণ বালক নিজেকে থামাতেও পারবে না, কারণ তলটা আছে মসৃণ, মসৃণ তলে থামানো চাপের, ঘর্ষণ নেই। বুঝলে মসি? বালকের বেগ ক্যাপিটাল ভি। কেন হয়ে যাচ্ছে? এক্ষেত্রে বরফের তল মসৃণ, বরফের তল মসৃণ, তার মানে ঘর্ষণ কেউ দিচ্ছে না, বাহ্যিক প্রযুক্ত বল শূন্য। এই বাহ্যিক প্রযুক্ত বলটাই হচ্ছে বাবু ঘর্ষণ বল। বুঝতে পারলে? বাইরে থেকে কেউ বল প্রয়োগ করছে না। বাইরে থেকে বল প্রয়োগ যদি না করা হয় তাহলে কি সংরক্ষণ থাকে? নাকি 4 তারিখে পরীক্ষা? ভরবেগ, রৈখিক ভরবেগ, ভরবেগের সংরক্ষণ নীতিতেই ছিল বাইরে থেকে প্রযুক্ত বল 0 হলে রৈখিক ভরবেগ সংরক্ষিত থাকে। আগের ভরবেগ ইকুয়ালস টু পরের ভরবেগ, ভালো করে বুঝবে, এই সমীকরণটাই মেন প্রবলেম। এটাই কিন্তু লিখে দিলাম ক্রুশিয়াল স্টেপ। এই জায়গায় ম্যাক্সিমাম ভুল করবে, ম্যাক্সিমাম ভুল করবে। আগে কে দৌড়াচ্ছিল, বালক না পাথর? পাথর। পাথরের বেগ আছে, ভর আছে, এমভি স্যার আছে। বালকটা কি ছিল, দণ্ডায়মান, এটা পাথরের হয়ে গেল। বালক কি ছিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছিল, তাহলে এম ইন্টু 0, ওই জন্য বললাম দণ্ডায়মান মানে বেগ শূন্য। পরের বারে বালকটা পাথরটাকে তুলে নিল, তার মানে এখন বালক আর পাথর একটা সিস্টেম হয়ে গেছে, ওয়ান সিস্টেম। তুলে নেওয়ার পরেই বালকটা মুভ করতে শুরু করলো, মুভ করতে শুরু করলো কত বেগে, ভি বেগে, তাই তো, ভি বেগে। তাহলে এখন দুজন একসাথে আছে, তাহলে এম প্লাস এম হবে অন্তিম ভরবেগ, এম প্লাস এম, আর বেগ হচ্ছে ভি। পাথরটাকে তো তুলে নিয়েছে, তাহলে ওর এখন ভর হয়ে গেছে এম প্লাস এম। আচ্ছা, দারুণ জিনিস। এখান থেকে কি কাজ, ক্যাপিটাল ভি বের করা। স্যার অত্যন্ত ইজি ব্যাপার স্যার, অত্যন্ত ইজি ব্যাপার। এম ভি ছোট হাতের ভি এইভাবে লিখবি কিন্তু, ঠিক আছে?
ছোট হাতের ভি এইভাবে, স্মল এটা, তাহলে তুইও বুঝতে পারবি না, টিচারও বুঝতে পারবে না, আলটিমেটলি বেকার পরিশ্রম যাবে। ঠিক আছে, ওপরে পেঁচিয়ে দিবি স্মল, বড় হলে ক্যাপিটাল। এম প্লাস এম ইন্টু ভি, তাহলে ক্যাপিটাল ভি ইকুয়ালস টু এম ইন্টু স্মল ভি বাই এম প্লাস এম। বাস, এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। বালকটি কত বেগ অর্জন করবে, এটাই তো বালকের বেগ। বালকের অর্জিত বেগ, ফাইন। বালক কত বেগ অর্জন করেছে। এক্সামে দিলে না, এক্সামে দিলে এটা সংখ্যা পাল্টে দিতে পারে। বললো 500 গ্রামের ভরের পাথর 200 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, সাপোজ। তলের ওপর 60 কেজি ভরের বালক আছে, বালক পাথরটা তুলে, তাহলে বালকের বেগ কত হবে। এই ফর্মুলা ডিরেক্ট ইউজ করা। ইনফ্যাক্ট এই অঙ্কটা শুনলে অবাক হবি, 11 এর সেমিস্টারে আসে, এখন তো সেমিস্টার হয়ে গেছে। এই কোশ্চেনটা দেয়, ওখানে সংখ্যা দিয়ে দেয়, সিম্পল কনসেপ্ট। বুঝলি কিছু হয়ে গেছিল। এটা একটা ভালো কোশ্চেন ছিল। এরপরে এটা আরো ভালো কোশ্চেন। 100 গ্রাম ও 200 গ্রাম ভরের দুটি বস্তু একই রেখা বরাবর একই অভিমুখে এত কমা হবে আর এত বেগে গতিশীল যাচ্ছে, ওদের সংঘর্ষ হলো, চাপাক সংঘর্ষ হলো। সংঘর্ষের পরে প্রথম বস্তুটির বেগ হয় হবে এত হয়েছে, আচ্ছা দ্বিতীয় বস্তুটির বেগ কত। ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন, ভালো কোয়েশ্চেন। রৈখিক ভরবেগের সংরক্ষণ নীতি দিয়েই হয়ে যাবে। m1 u1 এ যাচ্ছে, এটাকে বলেছিলাম বিফোর কলিশন, মনে পড়ছে। ধাক্কা ধাক্কি হলো, m1 সাপোজ একে বল প্রয়োগ করলো, এফ এ কে ছেড়ে দেবে না, এফ ড্যাশ, এটা হচ্ছে ডিউরিং কলিশন। দুজন ডিপার্ট করবে, আমি ধরে নিচ্ছি দুজন একই দিকে যাচ্ছে, তাই ধরে করা হয়। এটা বোঝানোর সময়ও সেম কথা বলেছিলাম, একই দিকে আমরা ধরে নিই, উল্টো দিকে হলে মাইনাস হবে, কি আছে, একই। কোশ্চেনের উপর ডিপেন্ড করবে। কোশ্চেনে দেখো বলা আছে একই রেখা বরাবর যাচ্ছে প্রথম বস্তু, তার মানে সেম রয়েছে। এটা হচ্ছে আফটার কলিশন। ঠিক আছে, ক্লিয়ার, ক্লিয়ার, ফাইন, গুড। চল এইবারে এখানে এখানে বাহ্যিক বল কত। স্যার বাহ্যিক বল তো নেই, বাহ্যিক বল তো নেই, দেওয়া আছে দেখো, পদের মধ্যে সংঘর্ষ হলো, বাইরে থেকে কোনো বল প্রয়োগ হয়েছে প্রশ্নে বলা নেই। বাহ্যিক বল ইকুয়ালস টু 0। বাহ্যিক বল 0 মানে রৈখিক, এটা নিচে লিখি, বাহ্যিক বল 0, তাহলে রৈখিক ভরবেগের সংরক্ষণ নীতি অনুসারে পি ইনিশিয়াল, পি মানে রৈখিক ভরবেগকে বোঝায়, ইকুয়ালস টু পি ফিনাল। রৈখিক ভরবেগকে পি দিয়ে বলা হয়। প্রাথমিক কত স্যার, প্রাথমিক তো ইজি আছে স্যার, m1 u1 প্লাস m2 u2, অন্তিম কত আছে m1 v1 প্লাস m2 v2। হলো, সবই দেওয়া আছে প্রশ্ন, চেক কর। 100 গ্রাম 200 গ্রাম m1 m2 দেওয়া আছে, একই রেখা বরাবর অত বেগে যাচ্ছে, তাহলে u1 u2 দেওয়া আছে। সংঘর্ষের পরে প্রথম বস্তুর বেগ, প্রথম বস্তুর বেগ v1 দেওয়া আছে, v2 চেয়েছে। আর কি করবে স্যার, আর কি দিয়ে দেবে, ফটাফট ভ্যালু বসাও। কিন্তু খেয়াল রাখবে এগুলো গ্রামে আছে, ওটা মিটারে আছে, ওটা মিটারে আছে। তাহলে এখানে কি হবে বসাবি, m1 কত আছে বল, 100 গ্রাম, 100 গ্রাম মানে 0.1 কেজি।
m2 200 গ্রাম 0.2 কেজি, তাই তো? u1 প্রথমটার বেগ কত? 2, পরেরটার 1, তাহলে 2 মিটার পার সেকেন্ড। u2 1 মিটার পার সেকেন্ড। v1 দেওয়া আছে দেখ 1.67 মিটার পার সেকেন্ড, v2 চেয়েছে 67 মিটার পার সেকেন্ড, v2 চাওয়া হয়েছে। দাস ফাটাফাট ভ্যালু বসাবে, কাজ হয়ে যাবে। এইখানে 0.1 ইন্টু u1, 0.1 ইন্টু u1 কত? 2, ব্র্যাকেট দিলে ভুল হওয়ার চান্স কম। এটা ইন্টু কত? u2 আছে 1 ইকুয়ালস টু কি আছে তারপরে m1 v1, m1 কত? 0.1, 0.1 ইন্টু v1 1.67 প্লাস m2 কত? 0.2 ইন্টু v2। ক্যালকুলেশন, এটা কত হবে? এটা হবে 0.2, এটা কত হবে? এটা তো 0.2 হবে। এটা কত হবে? এখানে খেয়াল কর, 0.1 মানে 1/10, মানে এটা 0.1, আরে ভাই 167 হয়ে যাবে, মানে 1/10 প্লাস 0.2 v2। এদিকে নিয়ে আসো, এটা কত হচ্ছে? 0.4 হচ্ছে মাইনাস 0.167, 0.2 v2। ক্যালকুলেশন আছে, কিছু করার নেই। কত এটা? এখানে 3 হবে নাকি? আবার 3 হবে, তাই আছে বাই 0.2। এবার ভাগ করতে হবে তোমাকে, বুঝলি? পয়েন্ট পয়েন্ট তুলে ক্রস চেক করে নি একবার। 0.4 মাইনাস 0.167 0.233, এটা করে দেখে নিস পরে। 1 এটা করলে আসছে 1.165, বুঝলে? ক্যালকুলেশন কিছু নেই, প্রসেস সেম। দ্বিতীয় বস্তুর বেগ v2 চেয়েছে, এখানে v2টাই চাওয়া হয়েছে। তাহলে অ্যান্সার লিখতে হবে স্কুল এক্সাম পারপাসে, বোর্ডসে। দ্বিতীয় বস্তুর বেগ, যাকে আমরা v2 বলেছি, দ্যাট ইজ 1.165, সেটা আমি কিসে করেছি? সব এসআইতে আছে। তাহলে মিটার পার সেকেন্ড। এই হলো অ্যান্সার ভাই, এই হলো অ্যান্সার, এই হলো সুন্দর মিষ্টি একটা অ্যান্সার, বুঝলে? সত্যি কিছু নেই কিন্তু, শুধু এই ফর্মুলা, সবই বলে দিয়েছি। সেকেন্ড বস্তুর বেগ চেয়েছে, রৈখিক ভরবেগের সংরক্ষণ নীতি। ঠিক আছে, এগোই। সাবাস, এটাও চরম সাম, এটাও স্টার্ট দিলাম। এরকম সাম হুটপাট দিয়ে দিলে যদি কেউ প্র্যাকটিস না করে যায়, নামানো চাপের আছে। স্বাভাবিক, এগুলো প্র্যাকটিস না করে ইনস্ট্যান্ট ভেবে নামানো চাপের আছে। এম ভরের একটি বস্তুর ওপর এফ মানের বল প্রয়োগ হচ্ছে। এম ভরের বস্তু আছে, কি দিচ্ছি? বল। এফ বল প্রয়োগ করছি, টি সময় ধরে প্রযুক্ত হওয়ায় বস্তুটি ওই সময়ে, ও মাই গুডনেস, ওই সময় হবে, ওই সময়ে এক্স দূরত্ব অতিক্রম করে। বল প্রয়োগ করলাম, কত দূর গেল? আরে কি কত দূর গেল? এক্স দূরত্ব গেল। কত বেগ অর্জন করলো? ভি। তাহলে প্রমাণ করো সময় এটা হবে, ভি এটা হবে। ভেরি ইজি কিন্তু। বল কিভাবে করবো বল। ফার্স্টে টি বের করবো, বল বল পাগলা, বল না পাগলি, বল পাগলি বল। কি ফর্মুলা ইউজ করলে টি পাওয়া যেতে পারে? বুদ্ধি, যা ফর্মুলা সব শেখানো। টি আছে, এক্স আছে, দুটো আছে তো, ওটা দিয়ে বাবু একটাই ফর্মুলা আছে, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। কি আছে? টি আছে, এক্স আছে, তাহলে সময়ও আছে,
সরণও আছে, ওটা দিয়ে একমাত্র একটাই ফর্মুলা আছে, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এস সরণ, টি সময়। চলো দেখো ফর্মুলা, ফর্মুলা কি ইউজ করব স্যার, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এখানে কোনটা কি দেওয়া আছে, জায়গা আছে, সাব্বাস, কোনটা কি দেওয়া আছে ফটাফট বসাবো। এস কি বলা আছে স্যার, এস বলা আছে এক্স। স্যার ইউ সম্পর্কে না কিছু বলা নেই, এফ প্রযুক্ত হওয়ার সময় পরে বস্তুটি অত বেগ পেয়েছে, ভি বেগ পেয়েছে, তাহলে স্যার আমি ইউটাকে না জিরো ধরে নিই, সুবিধা হবে। বলা নেই, বলা নেই, বলা তাহলে অবশ্যই ধরতাম। স্যার টিটা টি বলা আছে, টিটা টি বলা আছে। স্যার ত্বরণ, ত্বরণ এটা লাগবে স্যার, এ এ বল এ কি করে বের করবো, বস্তুর ত্বরণ, বস্তুর ত্বরণ, বস্তু। স্যার বল বাই ভর হয় শুনেছি, তুমি কি তাই শুনেছো? কি ভাবছে ভাই, এত কি ভাবছে এরা, এফ বাই এম হয়ে গেল স্যার, ফর্মুলায় বসিয়ে দাও, ফর্মুলায় বসিয়ে দাও। এত কিছু করানো হচ্ছে, যদি এরপরেও প্র্যাকটিস না করিস ভাই আমার কিচ্ছু করার নেই। এ মানে এফ বাই এম, স্যার টি তো টি স্কোয়ারই রেখে দাও, সাব্বাস, ক্রস মাল্টিপ্লাই কর, 2mx স্যার চলে এসছে, ইয়েস আসবেই, না এসে যাবে কোথায়। তাহলে শুধু টি স্কোয়ার কত, 2mx বাই এফ, তাহলে শুধু টি কত, স্যার জি মজা আ গয়া, बिल्कुल मजा आ गया, प्रूफ्ड, প্রমাণিত, समझा, ভেরি নাইস। পরেরটা স্যার ভি আছে, আচ্ছা স্যার ভি আছে আর এক্স আছে, ভি মানে বেগ, এক্স মানে সরণ, ভি মানে বেগ, এক্স মানে সরণ, এই দুটো নিয়ে কোন ফর্মুলা আছে? ফার্দার এগোনোর আগেই বলে দিই একদম নয়, কারণ ওখানে ভি আর টি আছে, এখানে ভি আর এক্স আছে, তিনটে সূত্র। কি হ্যাঁ ওটাই তো, কি হচ্ছে না, না ভি নেই, ভি স্কোয়ার ইকুয়ালস টু, না টি নেই, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2s। 3 নম্বর নাম কি দিল, 2 নম্বর হবে ওটা। তাহলে ফর্মুলা, ডিরেক্ট ফর্মুলা লিখবো, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as, ভ্যালুগুলো ফটাফট বসাও হয়ে যাবে। ভি তো জানি না, আচ্ছা ভি তো চেয়েছে, তাহলে ভি স্কোয়ার থাকো এটা 0 প্লাস 2, এক্ষুনি এ বের করলে এফ বাই এম, এসটা কত এক্স, এফ বাই এম ইন্টু এক্স, ডিরেক্ট চলে এসছে, ডিরেক্ট চলে এসছে, আরো খাটনি কম। তাহলে শুধু ভি স্কোয়ার 0 প্লাস সামথিং মানে ওটা, তাহলে শুধু ভি কত হবে, रूट ऑफ 2f(x) बाई m, सीधी बात, नो बकवास, प्रूव्ड, ঢুকলো মাথায়, ব্যাস ডান, এরকম সাম দেবে, সমঝা। এত সামস করানো হয়েছে না, তারপরে যদি না পারিস ওটা খুবই দুঃখজনক। হয়ে গেল, ঠিক আছে। ডিবি গুলো সলভ করেছিস, ডিবিপি 2, ডিবিপি 2 তো পুরো সামস দেওয়া ছিল, ডিবিপি 1 এ নর্মাল এমসিকিউ ছিল, ডিবিপি 2 তে পুরো সামস ছিল, সামস।
ডিপিপি টু অ্যাকচুয়ালি খাতায় সলভ করার কথা। মানে এই নি, তার মানে সলভ করিস নি। ডিপিপি টুটা বড় কথা নয়, খাতায় থাকলেই তো হলো, তাহলে আমি সলিউশন গুলো মিলিয়ে দিতাম। নেক্সট উইক অব্দি টাইম দিচ্ছি, না হলে আর করাবো না, ওই সলিউশন দেবই না, ধুর তোমরা করবে না, দিয়ে কি হবে? আমি থোড়ি এক্সাম দেবো, আমি থোড়ি এক্সাম দেবো, এটা হয়ে গেল। আজকে একটা শিডিউলে মোলস ছিল, কেমিস্ট্রির সেকেন্ড চ্যাপ্টার, পরমাণু পড়ানো হয়েছে, মোল শুরু হবে, মোলস। চা চারটেরা নাইনের সব থেকে বড় চ্যাপ্টার পড়ে ফেলেছো, বলো গতি, প্রায় 7খানার মতো ডিসকাশন হয়েছে। তারপর ডিপিপি যেদিন সলভ করা হবে আরো একটা ডিসকাশন বাড়বে, ক্লাস বাড়বে। এবার সব পুচকুজ এন্ড পুচকুজ চ্যাপ্টার। মোল কনসেপ্ট, মোল মোল নিয়ে পড়াশোনা হবে এবার। নাইস, ইজি লেকচার, সহজ লেকচার, তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো 2 থেকে 3টে লেকচার আছে, এই চ্যাপ্টারেও কিন্তু বেশ অঙ্ক করতে হবে। চ্যাপ্টার ছোট কিন্তু অঙ্ক প্রচুর, সামস প্রচুর। বেসিক্স ডিসকাস করব, ফুল চ্যাপ্টার একটা লেকচারই শেষ, বুঝলে? লেকচার 2 রয়েছে, লেকচার 2 শুধু অঙ্ক আছে, সেই বানানো হলে দিয়ে দেবো, চাপ। চলো বেসিক্স কি বলতে আছে, ইয়েস, মোল বা MOL দুটোই লেখা যায়। আরে ভাই, MOL বা কি বলছে দেখো, MOLE কি বোঝায়? ইন কেমিস্ট্রি আ স্ট্যান্ডার্ড সায়েন্টিফিক ইউনিট, এটা একটা একক ফর মেজারিং লার্জ কোয়ান্টিটিজ অফ স্মল এন্টিটিস। মানে অ্যাটমস যারা আছে, মলিকিউলস যারা আছে, আয়নস যারা আছে, পার্টিকলস মানে কণা যারা আছে, তাদের হিউজ পরিমাণ মাপতে ইউজ করা হয় মোলস। মোলস বেসিক্যালি এসআই ইউনিট, তাই তো, অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, পদার্থের পরিমাণের এসআই ইউনিট। ফার্স্ট চ্যাপ্টার একক ও মাত্রা, পদার্থের পরিমাণ 7টা ফান্ডামেন্টালের মধ্যে একটা ছিল, তারই একক হচ্ছে মোল। The quantity amount of substance is a measure of how many elementary entities of a given substance of the substance. আচ্ছা, এক মোল মানে, এক মোল কি বোঝায়? 1 মোল মানে presence of Avogadro number particles in a sample. এটা কি হলো স্যার? আরে কিছুই না, এক মোল মানে কিভাবে চিন্তা করা হয়, এক মোল হচ্ছে, তুই যে কোনো একটা স্যাম্পেল নিলি, ভালো করে শোনো কিন্তু, তাহলে পুরো অঙ্ক একটাও হাত দিতে পারবি না। যে কোনো একটা স্যাম্পেল নিলি বা অবজেক্ট নিলি, তার এক মোল বলছিস মানে ওর মধ্যে কতগুলো কণা থাকবে, অ্যাভোগাড্রো নাম্বার। কত হয় এটা, কত হয়? অ্যাভোগাড্রো নাম্বার হচ্ছে Na দিয়ে লেখা হয় 6.022 ইন্টু 10⁻23। মানে এক মোল, স্যার এক মোল মশা মানে এতগুলো মশা। আমি যদি বলি এক মোল, কি বলবো, এক মোল সেলস, কোষ, কোষ হয় বারোজিতে কোষ, তার মানে 6 × 022 10⁻23 কোষ। এটা মোলের এক্সপ্রেশন, ডেফিনেশন বলতে পারো। তুই যদি বলিস এক মোল পটাটো, এক মোল পটাটো আছে, তার মানে এতগুলো পটাটো আছে, 6.022 ইন্টু 10⁻23 পটাটো, বুঝতে পারলি?
এই সংখ্যাটা বোঝায়, এই সংখ্যাটাকে বলা হয় অ্যাভোগাড্রো নাম্বার। আমরা এর বিষয়ে আরো পড়বো, এটা ক্লিয়ার একদম, ঠিক আছে। নেক্সট, এই যা বলা হলো ওটাই জল জ্যান্ত করে লেখা আছে, পড়ে ফেলে ফটাফট। এতগুলো কণা থাকবে তাকেই বলা হবে এক মোল। কার কার হতে পারে? এক মোল পরমাণু হতে পারে, এক মোল আয়ন হতে পারে, এক মোল অণু হতে পারে, কুছু ভি হতে পারে, মানেই অতগুলো কণা। এক মোল পদার্থ, এক মোল পদার্থ মানেই 6.022 10⁻⁻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 ⁻
এক মোল গরু, স্যার আমাদের নাম কেন নিচ্ছেন? আরে না না, তোদের নাম। এক মোল গরু মানে 6.022 ইন্টু 10⁻23 টি গরুজ। গরুজ হবে, গরুজ। ঠিক আছে, গরুই থাক। মানে এতগুলো গরু আছে, ইটস আ হিউজ নাম্বার, কিন্তু বিশাল বড় সংখ্যা। ভাবতে পারছিস না কত সংখ্যা, বিশাল বড় ভাই। এতগুলো গরু থাকে, গরু যদি থাকে না, পুরো ইউনিভার্স গরুতেই ছেয়ে যেত। 10⁻23, 7টা শূন্য হলে 1 কোটি হয়। বুঝতে পারছিস কতটা হিউজ অ্যামাউন্ট অফ সংখ্যা আছে, বুঝলি? আমি যদি বলি 1 মোল সোডিয়াম প্লাস আয়ন, কোথাও একটা আছে, তার মানে বুঝতে হবে তোকে 6.022 ইন্টু 10⁻23 সোডিয়াম প্লাস আয়ন রয়েছে কোনো একটা স্যাম্পেলে। ইটস আ হিউজ নাম্বার। ধরতে পারলি? পারলাম স্যার। পরেরটা, অ্যাভোগাড্রো সংখ্যা কি? এর মান কে বের করেন? তোর মনে হচ্ছে নিশ্চয়ই অ্যাভোগাড্রো সংখ্যা মানে অ্যাভোগাড্রো বের করেছেন? না, উনি কনসেপ্ট দিয়ে গেছেন, বের করেছেন অন্য লোক। কার্বন 12 আইসোটোপ। কার্বন আইসোটোপ পড়েছি পরমাণুতে। কার্বনের দুটো আইসোটোপ হয়, কার্বন 12 আর কার্বন 14। তার 12 আইসোটোপ নিবি, ভালো করে শোন, গল্পের মতো। নিলাম স্যার। 12 গ্রাম নিবি, আচ্ছা স্যার নিলাম। তার মধ্যে যতগুলো কার্বন আছে খোঁজ। বুঝলাম স্যার। একটা সংখ্যা পাবি, পাবো স্যার, ওটাই অ্যাভোগাড্রো নাম্বার। কার্বন 12 নেব, আচ্ছা কতটা নেবো স্যার? 12 গ্রাম। নে, নিয়ে খোঁজ কতগুলো কার্বন আছে, খোঁজ, লেগে পড়। যতগুলো পাবি কার্বন, অ্যাভোগাড্রো নাম্বার। ওটাই হচ্ছে 6.022 10⁻23। 12 গ্রাম কার্বন নিলে অতগুলোই কার্বন কণা পাওয়া যায়, ভেবে দেখ কত। প্রকৃতপক্ষে 1 গ্রাম অণু বা 1 মোল, মোলকে এইভাবেও লেখা হয়, অণুর আগে গ্রাম দিয়ে দেয়, মানে ভাবিস না যে 1 গ্রাম। 1 গ্রাম অণু মানে 1 মোল। 1 গ্রাম পরমাণু মানে 1 মোল। 1 গ্রাম আয়ন মানে 1 মোল। সেটাই হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা। এগুলো মোলের নাম। শুধু যদি 1 গ্রাম দেয় আলাদা, কিন্তু 1 গ্রাম পরমাণু মানে 1 মোল। এইটাও বোঝায় এক, লেখা আছে কিছু, 1 মোল পরমাণু। এইটাও বোঝায় 1 মোল আয়ন। বুঝতে পারলি? সবটাই অ্যাভোগাড্রো সংখ্যা। 6.23 কি আবিষ্কার করেছে দেয়া নেই, আমারও মনে পড়ছে না। বই এনেছিস? বইতে দেখি যদি থাকে বইতে, এখনই বলে দিই। এই বইতে থাকবে তাই, তাও চেক করা যাক। হুম, দেখে নে, যদি পেয়ে যাই তো ভালো, নাহলে অন্য বই দেখে বলছি। অ্যাভোগাড্রো সংখ্যা, হ্যাঁ মিলিগান, মিলিগান এর দেয়া আছে, দেয়া আছে। মিলিগান এর, মিলিগান, মিলিগান এর মান নির্ণয় করেন। ঠিক আছে, অ্যাভোগাড্রো কনসেপ্ট দিয়ে গেছেন, কিন্তু বের করে দিতে পারেননি, তার আগেই উনি গত হয়ে গেছেন। কি করা যাবে? এসব তুই নিজে পড়েছিস নাকি স্কুলে পড়ে দাগ দিয়েছিস? নিজে পড়েছিস তো? বাহ, গুড। ভালো এরকম দাগ দিয়ে রাখবি। নোটসে ম্যাক্সিমামটাই থাকবে, তারপরেও বই একবার থরো রিডিং মারবি,
দেখবি আরো এক্সট্রা কিছু জানতে পারবি, বরঞ্চ সেইগুলো নোটসে লিখে রাখতে পারিস, নোটস কম্প্যাক্ট হয়ে যাবে। এগোই। এই যে 1 মোল O2 মানে অক্সিজেন অণু, আর 1 মোল O মানে অক্সিজেন পরমাণু, এদের অর্থ কি, মানেটা কি? O2 হলো অক্সিজেনের আণবিক সংকেত, ভাই অণুর সংকেত। 1 মোল O2 বলছে, তার মানে 6.022 10⁻23টা অক্সিজেন অণু, বুঝলে? 1 মোল অক্সিজেন অণু মানে 32 গ্রাম মোলার ভর, 32 গ্রাম, 32 গ্রাম অক্সিজেন, অক্সিজেনের আণবিক ভর। পরেরটা, 1 মোল অক্সিজেন পরমাণু, এটা পারমাণবিক সংকেত, তার মানেও সেম, তার মানেও সেম, এত সংখ্যক অক্সিজেন পরমাণু, বুঝলে? তার মানে একটা অক্সিজেন দেখ, 1 মোল অক্সিজেন মানে 16 গ্রাম, 1 মোল অক্সিজেন মানে 16 গ্রাম। বুঝতে পারলি? গোল করবো না, বাজে লাগছে, লাইন করে দিই জাস্ট। 1 মোল অক্সিজেন মানে অ্যাভোগাড্রো নাম্বার মানে 32 গ্রাম, আর উল্টো দিকে 1 মোল ও মানে অ্যাভোগাড্রো সংখ্যক মানে 16 গ্রাম, তাই তো? বুঝলি? তার মানে 1 মোল O2 আর 1 মোল ও কিন্তু একই জিনিস নয়, বলো? আণবিক পারমাণবিক, এই দেখো O2 এটা অণু, আর শুধু ও এটা পরমাণু, পরমাণু মানে একা, পরমাণু মিলে তো অণু তৈরি হয়, পরমাণু মিলে অণু তৈরি হয়। এর যে ভর, অণুর ভর, অণুর ভর বা ওজন, এইটাকেই বলা হয় আণবিক ভর, আণবিক ভর বা আণবিক ওজন, বুঝলি? বা এটারই নাম মোলার ভর, পরবর্তীকালে জানবো এর নাম হচ্ছে মোলার ভর। পরমাণু যদি হয়, পরমাণুর ওজন, পরমাণুর ভর বা ওজন, পারমাণবিক ভর বা ওজন, এইটাও হচ্ছে মোলার ভর। এরকম লিখতে পারিস, অণুর মোলার ভর, পরমাণুর মোলার ভর। অণুর মোলার ভর বা পরমাণুর মোলার ভর। দেখ ধরতে পারলি কিনা, বুঝতে পারলি? একটা অণুর লিখলি O2, পরমাণু লিখলি এটা, এই যে অণুর যদি ওজন বের করিস তাকে বলা হয় আণবিক ওজন, পরমাণুর ওজন বের করলে পারমাণবিক ওজন, পারমাণবিক ভর বা মোলার ভর। ঠিক আছে স্যার, কতটা অণু বা কতটা পরমাণু নিতে হবে? 1 মোল। কতটা অণু, কতটা পরমাণু? 1 মোল নিতে হবে, 1 মোল নিতে হবে, তার মানে অ্যাভোগাড্রো সংখ্যক নিতে হবে, বুঝলি? অ্যাভোগাড্রো সংখ্যক নিতে হবে। দেখ অ্যাভোগাড্রো সংখ্যার চিহ্ন রয়েছে এখানে, এই যে অ্যাভোগাড্রো সংখ্যক মিলিকান চিহ্ন, অ্যাভোগাড্রো সংখ্যা, অ্যাভোগাড্রো নাম্বার এন এ দিয়ে ডিনোট করা হয়, কত? 6.022 10⁻23। समझा? খাতাতে এটা ফটাফট নোট কর, অ্যাভোগাড্রো সংখ্যা। আজকে ডেট দে, চ্যাপ্টারের নাম দে, লেকচার নাম্বার 1 দে।
ডান। চলো, এটা হয়ে গেল। নেক্সট, এইগুলো তোমাদের পড়ার জিনিস, এগুলো বোঝানোর কিছু নেই। অ্যাভোগাড্রো সংখ্যা থেকে আণুবীক্ষণিক জগৎ, মাইক্রো যেগুলো, ভাইরাস ব্যাকটেরিয়া, দৃশ্যমান জগৎ, এই যে ঘর বাড়ি, এদের মধ্যে কি যোগসূত্র ব্যাখ্যা করা যায়? ফটাফট দিচ্ছি, ফটাফট পড়ে নেবে। আচ্ছা আমি বলি চল। কোন পদার্থের অণু পরমাণু দৃশ্যমান নয়, আর লজিক্যাল স্যার, অণু পরমাণু দেখতে পাই না। অ্যাভোগাড্রো ধারণা অনুযায়ী কি বলছেন ভদ্রলোক, এক মোল পদার্থ মানেই অ্যাভোগাড্রো নাম্বার 6.022 10 to the power 23। এক মোল মানে এতগুলো কণা। তাহলে এর থেকে নির্দিষ্ট, মানে এর থেকে আমরা বলতে পারি নির্দিষ্ট ভরের নমুনার সাথে একটা নির্দিষ্ট ভর দিয়ে দিল, তাতে কতগুলো পরমাণু আছে, আয়ন আছে, অণু আছে, তা আমরা বের করতে পারবো। কারণ এক মোলে যদি এত হয়, 2 মোলে ওর দ্বিগুণ হবে। এইভাবে, যেমন ধরুন 1 মোল জল, জলের আণবিক ভর 18। 1 মোল জল মানে 18 গ্রাম জল। 1 মোলে কত থাকে অ্যাভোগাড্রো নাম্বার, এতগুলো জলের অণু আছে। তাহলে এই পরিমাণ জল দৃশ্যমান, কিন্তু একটি জলের অণু দৃশ্যমান নয়। ভেবে দেখ, 18 গ্রাম জল, আরে ভাই 18 গ্রাম মাপতেই পারবি, 10 গ্রামের জিরের মশলা হয়, 18 গ্রাম কোনো পাত্রে নিয়ে মাপতে পারবি, তাই তো? ওর মধ্যে কতগুলো জলের কণা আছে অ্যাভোগাড্রো নাম্বার, কিন্তু একটা জলের কণা দেখতে পাবি না, কিউ দেখবি? ওটাই তো বলছে, একটি জলের অণু দৃশ্যমান নয়, কিন্তু সবাই যখন একসঙ্গে থাকে তখন মোলস চলে আসে, এতগুলো মিলে একটা পুরো লিকুইড তৈরি করে, জল জল লিকুইড তৈরি করছে, তাকে বলা হবে 1 মোল। তাহলে আমরা আণুবীক্ষণিক দেখতে পাই না, কিন্তু দৃশ্যমান দেখতে পাই আণুবীক্ষণিকের হেল্পে। এটাই, আর কিছু নেই। 1 মিলিমোল কার্বন ডাই অক্সাইডে অণুর সংখ্যা কত? স্যারজি 1 মোলে হয় 6.022 10 to the power 23। মিলি মানে কত? কিলো, হেক্টোডেকা, ডেসি, সেন্টি, মিলি। যদি নাও মনে থাকে, চ্যাপ্টার 1 এ শিখিয়েছিলাম সাফিক্স আর প্রিফিক্স। মিলি, মিলি মানে 10 to the power -3, কিলো মানে 10 to the power 3। মনে পড়ছে? 1000 দিয়ে গুণ করতে হয়, মিলি হচ্ছে 1000 দিয়ে ভাগ করতে হয়, তাহলে 10 to the power -3। অ্যান্সার কত হবে? 6.022 10 to the power 20। করতে পারলি কি? পারলি না? আরে ভাই দেখ, এটা এখানে করছি। আরে ভাই, 1 মোল যদি আমি কার্বন ডাই অক্সাইড বলি, তাহলে কতগুলো কণা? কি মগারে ভাই এরা। 6.022 10 to the power 23 অ্যাভোগাড্রো নাম্বার তো। 1 মোল মানে তো এত, 1 মোল মানে এত টি CO2 অণু। এটা কোশ্চেনে বলেছে 1 মিলিমোল, মিল্লি ডবল এল হয়, 1 মিলিমোল CO2। আরে কিছুই না, 1 মিলি মানে কত? 10 to the power -3 ইন্টু 6.022 10 to the power 23। বল, বুঝতে পারিস? আরে মিলি মানেই 10 to the power -3 ভাই। কিলো হলে 10 to the power +3 দিতাম, -3 আর 23 কত হচ্ছে? 20 হয়ে যাচ্ছে। তাহলে 6.022 ইন্টু 10 to the power 20 টি CO2 অণু। এটাই তো উপরে লেখা আছে, এটাই তো লেখা আছে। 1 মোল মানে 6.0 10 to the power 23, আর 1 মিলিমোল মানে 10 to the power -3 গুণ হয়ে যাবে। আচ্ছা, ভর মানে শুধু ভর, মোলার ভর মানে 1 মোলের ভর, আর মোল সংখ্যার সম্পর্ক, বিখ্যাত রিলেশন, প্রচুর কাজে লাগবে। পদার্থের যদি ভর বের করতে দেয়, মোল সংখ্যা লিখবি ইন্টু মোলার ভর লিখবি। এটা একটা ফর্মুলা, এটা একটা ইম্পর্টেন্ট ফর্মুলা। পদার্থের ভর ইকুয়ালস টু মোল সংখ্যা ইন্টু মোলার ভর, মোল সংখ্যা ইন্টু মোলার ভর। ইম্পর্টেন্ট ফর্মুলা, লিখে রাখ।
লাস্টেরটা লিখে রাখ, বুলেট দিয়ে লিখে রাখ। পদার্থের ভর বের করতে বললে মোল সংখ্যা ইন্টু মোলার ভর, ব্যাস খাতাম। মোল সংখ্যা ইন্টু মোলার ভর। হলো? তাহলে পদার্থের ভর মানে মোল সংখ্যা ইন্টু মোলার ভর, মোল সংখ্যা ইন্টু মোলার ভর, মোল সংখ্যা ইন্টু মোলার ভর। নেক্সট। আচ্ছা, পারমাণবিক ভর মানে পরমাণুর ভর। আরে পরমাণুর ভর বা পারমাণবিক গুরুত্ব একই কথা। হাইড্রোজেন স্কেলে, কার্বন স্কেলে, অক্সিজেন স্কেলে সংজ্ঞা চেয়েছে। দেখ, পরমাণুর ভর কত হবে সেটা মাপার জন্য সায়েন্টিস্টরা অনেকের হেল্প নিয়েছে। প্রথমে হাইড্রোজেনের হেল্প নেওয়া হয়েছিল, দেখা গেল ঘাপলা হয়ে গেল, ভুল আসছে, ঠিকঠাক আসছে না। কার্বন স্কেলে কম্পারেটিভলি ঠিকঠাক আছে, অক্সিজেন স্কেলে বেটার আসে। এই তিনটে পদ্ধতি বাজারে প্রচলিত, তবে হাইড্রোজেন স্কেল দিয়ে এখন আর করা হয় না। কার্বন স্কেল নালে অক্সিজেন। কার্বন স্কেল খুব ভালো। কি বলছে? কোন মৌলের, ভালো করে শুনবি পুরো গল্প, একটি পরমাণু, একটা মৌলের একটা পরমাণু নিলাম, নিলাম স্যার, সেটি সাধারণ হাইড্রোজেনের আইসোটোপ, সাধারণ হাইড্রোজেন, সাধারণ হাইড্রোজেন, নর্মাল হাইড্রোজেন যেটা, প্রোটিয়াম, যেটা প্রোটিয়াম, 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 তার তুলনায় যত গুণ ভারী সেই সংখ্যাকে বলা হয়েছে আপেক্ষিক আণবিক ভর বা পারমাণবিক গুরুত্ব। ভেরি ইজি। মানে ধরে নে হাইড্রোজেন 1 আইসোটোপের থেকে আমার একটা পরমাণু 27 গুণ ভারী, বুঝলি? তাহলে 27টাই হচ্ছে আমার পরমাণুর পারমাণবিক গুরুত্ব। হাইড্রোজেনের থেকে যত গুণ ভারী, সিম্পল করে দেখ। ওকে, একই গল্প কার্বন আর অক্সিজেনের জন্য, একটু সংখ্যাটা চেঞ্জ হবে। কোন মৌলের একটি পরমাণু নিলাম, নিলাম স্যার, কার্বন 12 আইসোটোপ নেই, নিলাম স্যার, তার ভর, কার্বন একটি কার্বন 12 আইসোটোপ, একটা কার্বনের ভর মাপলি, মাপলাম স্যার, তার 1/12 অংশ করে দিবি। কথাটা বুঝলি? একটু কমপ্লেক্স, ভালো করে দেখ। একটা মৌলের পরমাণু নিলাম, ওকে স্যার নিলাম, কার্বন 12 নিয়ে আয়, আনলাম স্যার, কার্বন 12 ভর মাপ, একটা কার্বন 12, একটা একটা মাপলাম স্যার, যেটা বেরোলো, যেটা বেরোলো তার 1/12 কর, করলাম স্যার। ওই 1/12 যে করলি, যেটা বেরোলো 1/12, সেইটাই বেসিক্যালি মৌলের কার্বন স্কেলে পারমাণবিক গুরুত্ব, 1/12 থেকে যত গুণ ভারী। এটা ফর্মুলা দেখ, বুঝতে পারবি। মৌলের একটা পরমাণু নিলাম বাই কার্বন 12 একটা পরমাণু, কি বলেছে, 1/12। সিম্পল। এখানে কি বলা হয়েছিল, হাইড্রোজেনের একটি পরমাণুর ভর, কিন্তু এখানে 1/12টা এক্সট্রা অ্যাড করা হয়েছে। তাহলে মৌলের একটা পরমাণু বাই, উপরে কি ছিল, হাইড্রোজেন, তাহলে এখানে হবে কার্বন, কোন কার্বন, 12/6, 12/6 একটা পরমাণুর ভর, কিন্তু 1/12 কোশ্চেনে বলা আছে, দেখো কোশ্চেন মানে এখানে বলা আছে তার ভরের 1/12, ব্যাস 12টা ঘুরে উপরে চলে যাবে, এটা ফর্মুলা। ইজি, বুঝলি? তাহলে অক্সিজেনটা বলতে পারবি? অক্সিজেন স্কেলে এই সংজ্ঞাটা কি হবে? অক্সিজেন স্কেলে খুব সোজা, ভেরি মাচ ইজি পিজি। খুব ইজি। কোন মৌলের একটি পরমাণু, একটি অক্সিজেন 16 আইসোটোপ, অক্সিজেন 16 আর 8, প্রকৃত ভরের 1/16, উপরে যেটা থাকে ওটাই বসছে, দেখ 16 বসছে, 12 বসছে, 1/16 অংশের তুলনায় যত গুণ ভারী সেই সংখ্যাকে বলা হয় ওই পরমাণুর আপেক্ষিক পারমাণবিক ভর বা পারমাণবিক গুরুত্ব। এখানে 1/12 1/16 হয়ে যাবে, 16 উপরে চলে যাবে, ঝিঙ্গা লালা হো। এই করে দেখ।
ক্লিয়ার হলো? খেয়াল কর, ওপরে ভর আছে নিচে ভর আছে, তাই তো? তাহলে পারমাণবিক গুরুত্ব এককহীন আর মাত্রাহীন হবে। উপরেও ভর নিচে ভর, তো উপরেও ভর নিচে ভর, মাত্রাহীন। আচ্ছা, একই পদ্ধতিতে তুই আণবিক ওজন, এটা আমি বলে দিলাম যদি পরীক্ষায় দেয়, আণবিক ওজনের সংজ্ঞা, এটা যেমন কি বেরোলো, পারমাণবিক ভর। তোকে বললো, শোন শোন শোন, তোকে বললো অক্সিজেন স্কেলে আণবিক ওজনের সংজ্ঞা দাও, গল্প সেম। কোন মৌলের, তখন যৌগ হয়ে যাবে, কোন যৌগের একটি অণু, তারপরে পুরো সেম, একটি অক্সিজেন 16 আইসোটোপের প্রকৃত ভরের 1 আপেক্ষিক আণবিক ভর, আণবিক ভর। তাহলে এখানে পরমাণুর জায়গায় অণু, মৌলের জায়গায় যৌগ, নিচে নিচে সেম থাকবে, নিচে কেন পাল্টাবে? নিচেরটা তো স্ট্যান্ডার্ড, উপরটা পাল্টাবে, অণু পরমাণু, ব্যাস 16 উপরে চলে যাবে, সেম। মৌলের জায়গায় যৌগ, পরমাণুর জায়গায় অণু, পারমাণবিকটা হয়ে যাবে আণবিক। আলাদাভাবে লেখালাম না, এটা থেকেই আশা করছি পেরে যাবে। ক্লিয়ার হলো? বুঝলো? সাব্বাস। পারমাণবিক গুরুত্ব বা আণবিক গুরুত্বের একক নেই ঠিকই, কিন্তু বর্তমান সময়ে কি হয়, ইন প্রেজেন্ট টাইম, ওদের একটা একক আমরা চিন্তা করি। পারমাণবিক বা আণবিক ভর, পারমাণবিক বা আণবিক ভরের একটা একক চিন্তা করা হয়েছে, একক নেই, এটা জাস্ট ফর্মালিটির জন্য। আমু 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 বুঝিস তো, অ্যাটমিক মাস ইউনিট। বলবি স্যার তাই তো হয়, আরে স্যার অ্যাটমিক মাস মানে তো পারমাণবিক ভর, আরে হ্যাঁ, ইউজ করা হচ্ছে এখন, বুঝতে পারলি? ওর একক নেই, মাত্রা নেই, আরে হ্যাঁ ভাই, আমুরও কোনো মাত্রা বার্তা হয় না, এটা ইউজ করা হয় বুঝতে, বোঝার সুবিধার জন্য, তো ডোন্ট গেট কনফিউজড। এগোই। এই যে হাইড্রোজেনের পরিবর্তে অক্সিজেন স্কেল নির্ণয় করা হলো কেন? বললাম না, মানে হাইড্রোজেন স্কেলে ঘাপলা এসেছিল, তার ফলে পাল্টে কার্বন স্কেল করা হলো, অক্সিজেন স্কেল করা হলো। তো এখানে বলছে অক্সিজেন কেন নেওয়া হলো? মৌলিক পদার্থ গুলি হাইড্রোজেন অপেক্ষা অক্সিজেনের সাথে বেশি যুক্ত হতে পছন্দ করে, অক্সাইড গঠন করে না। অক্সিজেনকে প্রমাণ হিসাবে গণনা করলে ঘাপলা কম আসে, বুঝলে? হাইড্রোজেনকে নিয়ে করলে প্রচুর ঘাপলা থাকে। অক্সিজেনকে প্রমাণ হিসাবে ধরলে বেশিরভাগ ক্ষেত্রেই পারমাণবিক গুরুত্ব পূর্ণ সংখ্যায় আসে। পূর্ণ সংখ্যা মনে রাখা সোজা, ইন্টিজার। হাইড্রোজেনকে ধরলে কি আসে? ভগ্নাংশ। কোনটা মনে রাখা সোজা, পূর্ণ সংখ্যা না ভগ্নাংশ? তাই পারমাণবিক গুরুত্ব নির্ণয়ে এইচ স্কেলকে বাদ দিয়ে অক্সিজেন স্কেল ইউজ করা হয়। কার্বন স্কেল বললেও একই কথা লিখবি, হাইড্রোজেন স্কেল এখন বাদ, জাস্ট জানিয়ে রাখলাম সংজ্ঞাটা। এগুই বল। সোডিয়ামের পারমাণবিক গুরুত্ব 23, মানে কি? যেটা সংজ্ঞা আছে ওটাই ঝেপে দে। সোডিয়ামের পারমাণবিক গুরুত্ব এত বলতে বোঝায় সোডিয়ামের একটা পরমাণু, কার্বন স্কেলের সাপেক্ষে বলা, কার্বন 12 আইসোটোপের একটা পরমাণুর ভরের 1/12 অংশের তুলনায় 23 গুণ ভারী। আরে সংজ্ঞাটাই ঝেপে দিয়েছে। যদি বলি স্যার অক্সিজেন স্কেলের রেসপেক্টে বলুন, অক্সিজেন স্কেলের রেসপেক্টে বলুন, তাও বলতে পারিস ভাই। সোডিয়ামের পারমাণবিক গুরুত্ব বা ভর দুটোই হয় কিন্তু 23 বলতে বোঝায় সোডিয়ামের একটি, বুঝলি,
একটি পরমাণুর ভর, সোডিয়ামের একটা পরমাণু, একটা পরমাণুর ভর 16 ও 8, তাই তো? আইসোটোপের কটা পরমাণু? একটি পরমাণু। একটি পরমাণুর প্রকৃত ভরের 1/16 অংশের তুলনায়, তুলনায় কত রে? 23 গুণ হয়। দেখ, পড়ে দেখ, আরামসে বুঝতে পারবি। ঠিক আছে? কার্বন স্কেলে কার্বন 12 ছিল, 1/12 বলেছে। অক্সিজেন স্কেলে অক্সিজেন 16 নেবো, 1/16। বাকি সব সংজ্ঞা থেকেই ঝাপা। এগুলো মৌলের পারমাণবিক ভর পূর্ণ সংখ্যা না হয়ে প্রায় ভগ্নাংশ হয়। তুই বলবি স্যার আমরা হাইড্রোজেন স্কেলে মাপছিলাম, ভগ্নাংশ হচ্ছিল। অক্সিজেন স্কেলে বা কার্বন স্কেলে মেপেও কিছু কিছু পরমাণুর পারমাণবিক গুরুত্ব পাওয়া গেছে। কিছু কিছু এক্সেপশন তো থাকবেই, ব্যতিক্রম তো থাকবেই, তো সেটাই বলছে। কিছু কিছু মৌলের পারমাণবিক ভর অনেক ক্ষেত্রেই ভগ্নাংশ, মানে হাইড্রোজেন স্কেলে করলে আরো ভয়ানক ভগ্নাংশ আসতো, অক্সিজেন স্কেলে তাও কিছুটা রেহাই আছে। আইসোটোপ আর কিছুই না। আইসোটোপ বলছে প্রকৃতিতে সমস্ত মৌল এক বা একাধিক আইসোটোপের মিশ্রণ হিসাবে থাকে। পারমাণবিক ভর নির্ণয়ে ওই সকল আইসোটোপ গুলোকে নেওয়া হয়। তুই তো পারমাণবিক ভরের একটা বেসিক সংজ্ঞা শিখলি, বুঝলি? আরো বড় ক্যালকুলেশন আছে, সেই ক্যালকুলেশনে মৌলের সমস্ত আইসোটোপদের নিয়ে কাইন্ড অফ গড় বের করা হয়, সেই গড় থেকে পারমাণবিক ভর বলা হয়। এবার আইসোটোপ গুলো এরকম নয়, ধরে দুটো আইসোটোপ, এ আছে 1 কেজি, ও আছে 2 কেজি, না? প্রকৃতিতে এ আছে 1.798 কেজি, ও আছে সাপোজ 2.535 কেজি, ব্যাস ভগ্নাংশ। ভগ্নাংশ চলে আসলো। ওটাই বলছে যে একাধিক মিশ্রণ থাকে, পারমাণবিক ভর নির্ণয়ে মৌলের সকল আইসোটোপ গুলি আনুপাতিক গড় নেওয়া হয়। এই গড় নেওয়ার সময় ভগ্নাংশ হয়ে যায়, কারণ ওরা তো আছে বিভিন্ন পার্সেন্টেজে, গড় নেওয়ার সময় ভগ্নাংশ হয়ে যায়। এই যে ক্লোরিন, ক্লোরিন 35 আর 17 পাওয়া যায় প্রকৃতিতে, বুঝলি? কোনটা কত আছে দেখ, ক্লোরিন 35 নেচারে আছে 75%, আর ক্লোরিন 37 কম আছে। কম আছে বাবু, কম আছে 25, কম আছে 25। পারমাণবিক গড় দেখ কিভাবে মাপা হয়, দেখ গড় নেওয়ার মতো। 75 100-র মধ্যে কত? এই 75, এই কত 25, 100-র মধ্যে তো 100 100। তাহলে এই যে 35 ইন্টু 75, 25 ইন্টু 37, গড় দেখ ভগ্নাংশ চলে আসবে। বুঝতে পারলি? এটা কিন্তু একটা অঙ্ক করে ফেললি। ক্লোরিন 35 কত পার্সেন্ট? 75। 37 কত পার্সেন্ট? 25। চল মাল্টিপ্লাই কর, কতর মধ্যে করেছিস? 100-র মধ্যে ভাই, পার্সেন্টেজ আছে, 100 দিয়ে ভাগ, ভগ্নাংশ। এটা একটা চলে আসলো ভগ্নাংশ, ফ্র্যাকশন। বলো ক্লিয়ার? ক্লিয়ার। নেক্সট ইজি চ্যাপ্টার ভাই। অণু কি? এটা তো অনেকটা আগে থেকে জেনে আসছো। মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা স্বাধীনভাবে থাকতে পারে, অণু ঘুরে বেড়াতে পারে স্বাধীনভাবে, তাকে অণু বলা হয়। পরমাণু দিয়েই, গুড, অণুর ভাগ, তাই তো বলছে মৌলিক যৌগিক, মৌলিক অণু যৌগিক অণু। বারবার দেখে নে, মৌলিক অণু একই মৌলিক পদার্থের এক বা একাধিক পরমাণু, পদার্থটা সেম, হাইড্রোজেনেরই দুজন, এটা মৌলিক অণু। সোডিয়াম, ভাই সোডিয়াম একাই পরমাণু, একাই অণু, Na2 হয় না, Na হয়। অক্সিজেন ও ও মিলে O2 বানায়। ফসফরাস 4টে, সালফার 8 হয়, S8।
এখানে সালফারও অ্যাড করতে পারিস, সালফার S8 8টা সালফার মিলে একটা অণু তৈরি করে, বুঝলি? এখানে দেখ সবগুলো একই আছে, হয় ও আছে হয় পি। এটাকে বলা হয় মৌলিক অণু। যৌগিক মানে এক বা একাধিক থাকবে, একাধিক বেসিক্যালি একাধিক মৌলিক পদার্থ দিয়ে অণু। যেমন দেখ H2O, H আছে ও আছে, CO2 C আছে ও আছে, অ্যামোনিয়া বাবু, এটা অ্যামোনিয়া, জানিস তো? এটা হচ্ছে অ্যামোনিয়া। অ্যামোনিয়াতে কি আছে স্যার? একটা N 3টে H, তাহলে হয়ে গেল যৌগিক অণু, কম্পাউন্ড মলিকিউল। কম্পাউন্ড বলে, কম্পাউন্ড, কমপ্লেক্স মলিকিউল। এগোই, ঠিক আছে? ইজি। এই দেখ আণবিক গুরুত্ব, আণবিক ওজনের সংজ্ঞা করে দেখ, সব স্কেলেই বলা আছে নাকি? আচ্ছা, একটা স্কেলে বলেছি, বাকিগুলো লিখে দিয়েছি, ওইখানেই তো আছে কার্বন স্কেল। এটা পড়ে দেখ, নিজেই বুঝতে পারবি। এখানে অক্সিজেন স্কেল বলা আছে। আর একটা মৌলিক বা যৌগিক অণু, একটা অণু নিবি, হাইড্রোজেনের তুলনায় যত গুণ ভারী, অথবা অক্সিজেনের 1/16 তুলনায়, এই সংখ্যাকেই বলা হয় মৌল বা যৌগের আণবিক গুরুত্ব। এটা অক্সিজেন স্কেলে হয়ে গেল। ইন H and O স্কেল অক্সিজেন আর হাইড্রোজেন স্কেলে, সমঝা কিনা? এটা একটু আগে লিখলাম ভাই, মৌলের একটি অণুর ওজন বাই হাইড্রোজেন একটি পরমাণুর ওজন। অক্সিজেন স্কেলে কি হবে? মৌলের একটি অণুর ওজন বাই ইন্টু 1/16, মনে আছে 16টা উপর উঠে গেছিল, এটাই। আবারও বলা হলো আণবিক গুরুত্ব একক মাত্র, সরি একক, এটি সংখ্যা মাত্র, একক নেই, কিন্তু ইন প্রেজেন্ট টাইম এদেরকে ডিস্টিংগুইশ করতে, পার্থক্য করতে আণবিক গুরুত্বের এককটি ঠিক করা হয়েছে। আণবিক গুরুত্বকে বুঝলি ক্যাপিটাল এম দিয়ে ডিনোট করে, এম। ইন প্রেজেন্ট টাইম আণবিক গুরুত্ব ক্যাপিটাল এম কি হয়? কোন একক? আমু 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 আমু, বুঝলি? স্যার পারমাণবিক একক আমু, আণবিক আমু, ইয়াস। কারণ এর ইউজ এত বেশি, ওই জন্য সায়েন্টিস্টরা ভাবলেন যদি একটা একক দিই তাহলে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে, তাই না? কথা বলে সকালে দিস, পরের দিন শনিবার করিয়ে দিস, ওকে একবার জানিয়ে দিস, ওকে জানালেই হয়। ও গ্রুপে আমি অ্যাড করবো, তোকে অ্যাড করে দেবো। হুম হুম, এখন পাঠাস না, আমি কথা বলি তারপর করে দেবো, ঠিক আছে? আর হ্যাঁ, লিখে দে, নামে লিখে দে ওখানে, তোর নামের জায়গায় লিখে দে। ক্লিয়ার হলো এটা? কি বুঝলি? আণবিক ওজন মাপার জন্য আমু, পারমাণবিক ওজন আমু, পুরো আমুর খেলা, ঠিক আছে? ওই কার্বন স্কেল, তাহলে কার্বন স্কেলের সংজ্ঞা কি হবে বল? আচ্ছা, কার্বন স্কেলে 1/12 হবে, কার্বন 12 আইসোটোপের 1/12, এখানেও তাই। কোন মৌল বা যৌগের একটি অণু, কার্বন 12 পরমাণু। খেয়াল করবি বাবু, এইখানে কিন্তু পরমাণু অলওয়েজ হবে, হ্যাঁ? এখানে ভুল করে অনেকে অণু লিখে দেয় না, সংজ্ঞা নিজের মতো বানালে হবে? কেমিস্ট্রি অথরিটি বানিয়ে দিয়ে গেছে পরমাণু। এই দেখ অক্সিজেন পরমাণু, কার মাপছিস সে অণু, কিন্তু কার সাপেক্ষে? হাইড্রোজেনের সাপেক্ষে পরমাণু, অক্সিজেনের সাপেক্ষে পরমাণু, কার্বনের সাপেক্ষে পরমাণু, ওদের পরমাণু নেব, যার মাপছি সে অণু, সমঝা কিনা? কার্বন 12 পরমাণুর 1/12 অংশের তুলনায় যত গুণ ভারী, তাহলে সংজ্ঞা তাই হবে, নিচে 1/12 চলে আসবে, মনে আছে তো? 12টা উপরে চলে গেছিল, করতে পারিস, ঠিক আছে? এর একক আবার বলতে পারিস ইউনিটস, যেটা বর্তমান সময় এখন ইউজ করা হচ্ছে, AMU অর ইউ, ঠিক আছে? যদি এক্সামে দেয় যে মাত্রাহীন এককহীন, লিখতে পারিস, অসুবিধা নেই।
কিন্তু এখন প্রেজেন্ট অনেক বইতে এএমইউ ইউ ইউজ করা হয়, মাথায় রাখ। এগোই, ডান ডান, সাব্বাস। এই হলো কোশ্চেন। এবার এই এদের সবার আণবিক গুরুত্ব বের করতে হবে। আমি কয়েকটা করে দেবো, বাকি হোমওয়ার্ক থাকবে। সবগুলো বের করতে গেলে ফর্মুলা তোমায় জানতে হবেই। এবং অ্যাটম, পরমাণুতে আমি পুরো একটা চার্ট দিয়েছিলাম মনে কর, যেখানে পারমাণবিক ক্রমাঙ্ক লেখা ছিল, পারমাণবিক গুরুত্ব লেখা ছিল, খুবই পর্যন্ত ছিল। পরমাণু ক্রমাঙ্ক লেখা আছে মানে প্রোটন সংখ্যা, পারমাণবিক গুরুত্ব লেখা আছে। এবার বুঝতে পারবে কেন ওটা বলেছিলাম মনে রাখতে। চলো ফার্স্টে অক্সিজেন। হ্যাঁ, আচ্ছা কি আছে অক্সিজেন? অক্সিজেন দেখ, কিছু না বলা থাকলে অক্সিজেন অলওয়েজ O2 নিবি, বুঝলি? যদি বলতো অক্সিজেন ও সব তো আণবিক গুরুত্বই বলেছে, সব অনুই আছে, তাই তো। অক্সিজেনের একটা অক্সিজেনের হয় 16 গ্রাম, তাহলে O2 তোমার হবে 16 ইন্টু 2, 32 গ্রাম। একটা অক্সিজেনের ভর 16 গ্রাম, একটা মানে 1 মোল, অ্যাকচুয়ালি এটা 1 মোল, কিন্তু একটা বলছি মানে 1 মোল 16 গ্রাম হয়। O2 মানে 1 মোল O2, 1 মোল O2 ভাই 32 গ্রাম, ওটাই চেয়েছে। তাহলে আণবিক ভর ইকুয়ালস টু 32, ব্যাস। এটাকে মডার্ন বইতে 32 AMU বা 32U লেখা হয়। এটা এখন অনেক টিচারের কাছে পৌঁছায়নি, ওনারা শুধু এইটা লেখে, তুই জেনে রাখ এটা, ঠিক আছে? পরবর্তীকালে যখন 10-এ মানে ক্লাস 11-এর সমস্ত বইতে যাবি, দেখবি আণবিক ভর AMU তে লিখছে। তুই বলবি যে আমাকে তো 9-এ শিখেছে এককহীন। আরে না, এককহীন এটা নতুন নতুন রুলস এসছে, বুঝলে? পরেরটা বলি, 2 অক্সিজেন হলো নাইট্রোজেন। নাইট্রোজেন N2 হয়। একটা নাইট্রোজেন মানে বাবু 14 গ্রাম, এটা হচ্ছে পারমাণবিক ভর, কি বুঝলি? তাহলে N2, স্যার ভেরি ইজি ব্যাপার, এটা হচ্ছে 28 গ্রাম, সমঝা? তাহলে আমরা কি লিখবো? N2 আণবিক ভর, N2 আণবিক ভর ক্যাপিটাল M দিয়ে ডিনোট করা হয়, মনে পড়ছে? আণবিক ভর ক্যাপিটাল M কত? স্যার 28, 28। M equals to 28 AMU or 28 UO লেখা চলে, ঠান্ডা মানে সমঝা। নেক্সট ওয়ান, ক্লোরিন। ক্লোরিন খেলা লাগবে ভাই, খেলা পুরো মজায় একদম চিল লাগবে। ক্লোরিন, স্যার একটা ক্লোরিন তুমি একটু আগে দেখালে 35.5 গ্রাম ভগ্নাংশ হয়, তাহলে Cl2, তাহলে 2 ইন্টু 35.5, 71 গ্রাম, চেক করো। তাহলে আণবিক ভর কত? 71। 4 নম্বর, বলো বুঝলে কিনা? নাইস, 4 নম্বর, ঠিক আছে। আরে পানি, আরে পানি সংকেত তো জানতেই হবে ভাই। জলের 1 গ্রাম, এখানে দুজন আছে কিন্তু, অক্সিজেন 16 গ্রাম, বুঝলে? তাহলে যদি H2O হয়, খেয়াল করবে 1 ইন্টু 2 প্লাস 16 হবে, কমন সেন্স। তাহলে এটা হলো 18 গ্রাম, তাহলে H2O এর আণবিক ভর শুধু 18, তাই তো? 18 AMU চিন্তা করতে পারো, কিরে? কি সাব্বাস,
আর একটা করি, মজা লাগবে হেভি। হ্যাঁ হ্যাঁ, 71 এমইউ বলে যাবে, এমইউ বলে যাবে, চাপ নেই। তোদের বইতে এমইউ ছাড়াই করেছে, যে বইগুলো নতুন আপডেট পেয়েছে তারা এমইউ লেখে। ক্লিয়ার। 5 নাম্বার জল হলো, তারপরে কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড, স্যার কার্বন CO2 হয় জানো তো স্যার? কার্বন, একটা কার্বন, 1 মোল কার্বন মানে 12 গ্রাম ভাই। অক্সিজেন স্যার 16 গ্রাম, তাহলে CO2 12 প্লাস 16 × 2 কাউন্ট করো, 44 হচ্ছে। তো দেখো 16 × 32, 32 প্লাস 12 44। তাহলে কি লিখবো? CO2 অ্যানোবিক ভর कैपिटल M 44, समझा, और 44U चलবে। नाइस। आड़ा करी, বেশ মজা লাগছে আমার, मजा आ रहा है। অ্যামোনিয়া, এ ভাই কি সব লিখছি, যত প্র্যাকটিস করবে তত স্ট্রং হবে। অ্যামোনিয়া NH3, নাইট্রোজেন স্যার 14 গ্রাম। তা কি করে মনে আছে? ওই যে চার্ট, পরমাণুর চার্ট মনে থাকলে ঝিঙ্গালালা ঝিঙ্গালালা। আর খেয়াল করবে এইখানে সেটাই বসছে যেটা ভর সংখ্যা, এইভাবে মনে রাখতে পারো। তবে সবার ক্ষেত্রে সবসময় তা হয় না, ম্যাক্সিমাম যেটা ভর সংখ্যা সেটাই বসছে, খেয়াল করবে। হাইড্রোজেন স্যার 1 হয়, 1 গ্রাম, 1 গ্রাম, কারণ হাইড্রোজেনের উপরে H11 হয়। তাহলে NH3, NH3 এর আণবিক ভর স্যার নাইট্রোজেন 14 প্লাস হাইড্রোজেন 3টে আছে, 1 × 3। খেয়াল করবি আমি কিন্তু আণবিক ভর কথাটা লিখে দিয়েছি, তাহলে কিন্তু শুধু এখানে 17 বসাতে হবে, এখানে কিন্তু গ্রাম বসালেই 0 দেবে। আমি আণবিক ভর যখন কথাটা লিখবো একক বাদ দিতে হবে, খেয়াল করে আমি এখানে 18 বের করেছি, আণবিক ভর লিখেছি, একক দিইনি ভাই, এমনি এমনি করছি না, প্রত্যেকটা স্টেপের আমার মানে আছে। CO2 44 গ্রাম লিখেছি, আণবিক লিখলাম, হ্যাঁ 17 AMU লিখতে পারি, ইউ লিখতে পারি, কিন্তু তোদের স্কুলের টিচারের কাছে সেই জিনিসটা পৌঁছেছে তো কিনা আমি জানি না, ওই জন্য 17 ব্র্যাকেটে করে AMU ইউ লিখছি। 11 সব দেখবি UMU দিয়ে লেখা হবে, 11 লোকজন ভাই আপগ্রেডেড। ক্লিয়ার। আণবিক কথাটা আসলেই গ্রাম লিখলেই শেষ, খাতাম। গ্রাম আণবিক উভরের আসবেই না কোনোভাবে, হয় এককহীন দাও নাহলে MU বা ইউ দাও। ছড়া তো এখানেই হয়ে গেল, শানদার ব্যাপার। আরো করা যাবে, আর একটা করে দিই, আর একটাই করে দেবো, পুরো বিস্তর হোমওয়ার্ক থাকবে। রেড কালার, এমনই অব্দি করলাম তো। মিথেন 7 নম্বর হবে, 7। মিথেন CH4 বলটা কি হবে বল, কর খাতায় কর, খাতায় কর। মিথেনের আণবিক ভর বের করো। মিথেন, গ্রাম, ওখানে গ্রাম লিখবো, গ্রাম। ও মাখন, আমি ভাবছিলাম তুই গ্রাম লিখবি, গ্রাম লিখলি দুম করে চড় মেরে দিতাম, ফাটাকছে আজ তো ফাটাকছে। ইয়াস, শিখে গেছে।
কার্বন 12 গ্রাম, আমি আণবিক বা পারমাণবিক কথাটা লিখিনি, গ্রাম, তাহলে CH4, তাহলে 12 প্লাস 1 ইন্টু 4, তাই তো, তাহলে 16 গ্রাম, তাহলে CH4 এর আণবিক ভর ইকুয়ালস টু 16 বা 16U বা 16 আমু, চলবে? ক্লিয়ার? তাহলে বাকিগুলো হোমওয়ার্কে ট্রাই করবে। মিথেন অবধি তো করেই দিলাম, সালফিউরিক অ্যাসিড থেকে হোমওয়ার্ক 1 2 3 4টে আছে ভাই, বাকি হোমওয়ার্ক, बाकी HW, समझा कि ना? ওকে, বেশ, আজকে যাত্রাপালা মোটামুটি এখানেই শেষ হবে। এগুলো রাফ খাতায় ট্রাই করবি, তারপরে নোটসে লিখে নিবি। বেশ, আর তো তেমন কিছু বলার নেই। একটা পেজ বেশি না, ঠিক আছে, লাস্টে কিছু কোয়েশ্চেন অ্যাড করে নোট করে নিস। আচ্ছা, এবার থেকে যে দুটো ভিডিও পাঠিয়েছিলাম দেখে নিয়েছো তো? দেখেছো, বুঝেছো? যা যা আমি পাঠাবো কিন্তু খেয়াল করবে, আমি তো কোনো ভুলভাল জিনিস পাঠাই না, অশ্লীল তো নয়, দরকারি জিনিস, দরকারি জিনিস। এবার থেকে যে ক্লাস নোট পাবে, ক্লাস নোটস পাবে, সেটা রিটেন থাকবে, যেটা আমি লিখলাম সেটা নোটসে চলে আসবে, সেই টেকনোলজি চলে এসছে। মানে বাড়িতে গিয়ে আলাদাভাবে লিখতে লাগবে না, শুধু হোমওয়ার্ক যেগুলো দিলাম ওগুলো যখন নেক্সট দিন করাবো লিখতে হবে, কারণ হোমওয়ার্ক তো আজকে লিখিনি তো ওটা আসবে না, ঠিক আছে? তাহলে তোমার কাজ এবার রিভিশন, ভালোভাবে ডেলি রিভিশন, কারণ লেখার ঝামেলা কমে গেল, তুমি তাহলে দেখে প্র্যাকটিস করতে পারবে, রিভিশন করতে পারবে, বা বলতে পারো প্র্যাকটিস বললে বেটার হবে। নোটস দেখে তুমি ডেলি প্র্যাকটিস করতে পারবে, তাই তো? এটা হলো। আর থার্ড হচ্ছে ডেলি পড়া ধরা, এবার থেকে কিন্তু এপ্রিলে তাই হবে। নেক্সট ক্লাস থেকেই কিন্তু, যেমন মোলের আমি লেকচার 1 করিয়ে দিলাম, মোলের ওপর কিন্তু পড়া ধরা হবে আফটার ক্লাস, এটা কিন্তু করে আসতে হবে, নাহলে কিন্তু ছাড়া যাবে না। আফটার ক্লাস 30 মিনিটস পড়া দেবো, লিখতেই দেবো, অবভিয়াস, অঙ্ক হোক, থিওরি হোক, কুচবি হোক, লিখতে দেবো ক্লাস ওয়ার্ক খাতাতে, একটা হোক, দুটো কোশ্চেন, যাই হোক দেবো, পুরো পারতে হবে, তারপরে হাসতে হাসতে বাড়ি যাবে, নাহলে কাঁদতে কাঁদতে এখানেই বসবে। ক্লিয়ার? রোজের পড়া রোজ হবে, কিন্তু ক্লাসের পরে, ক্লাসের পরে, ঠিক আছে? অন্য সময় না, ভালো করে সময় না, কিন্তু যখন আমি স্ট্রিক্ট হই, ভালো স্ট্রিক্ট হই, স্কুল থাক, টিউশন থাক, আমি কিচ্ছু শুনবো না। স্যার স্কুল আছে, আছে, তুই পড়ে আসুনি কেন? আমি তো পড়াইনি এমন না, কনসেপ্ট শিখিয়ে, নোটস থেকেই থাকবে, নোটস থেকেই থাকবে, কনসেপ্ট শিখিয়ে দিলাম, এত অঙ্ক করিয়ে দিলাম, তুমি করে আসো, তোমার পড়া দেবে, হয়ে যাবে, স্কুল চলে যাবে। যদি না হয় আমি কিন্তু আটকে রাখবো, 12টা 1টা স্কুল অফ হোক, আমি যাই না, হামকো নেহি পাতা, ঠিক আছে? ক্লিয়ার? নাইস। তাহলে আজকে যাত্রাপালা এখানে শেষ হচ্ছে, 2 মিনিট বস, নোটস দেবো, চলিয়ে, নমস্কার, অল দ্য বেস্ট নেক্সট ক্লাসের জন্য, থ্যাংক ইউ সো মাচ, নমস্কার, টাটা, বাই বাই, অ্যান্ড টেক কেয়ার।